আজকের এই ক্লাস ফার্মাকোলজি ক্লাসে আমি ডক্টর হাসানুর রহমান, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে আছি। আমি আজকে ক্লাস নিব একটা লেকচার, তারা আমাকে অনেকদিন ধরেই বলছে, সেই সূত্র ধরেই আজকে আমি জেনারেল ফার্মাকোলজির পার্ট 1 জেনারেল ফার্মাকোলজি সম্বন্ধে একটু ধারণা একটা ক্লাসে সম্ভব হয় না। নেক্সট যদি সম্ভব হয় আমি বাকিটুকু আবারই করে দিব। আমরা আজকে ফার্মাকোলজি কি, জেনারেল ফার্মাকোলজি মানে নলেজ অফ ড্রাগ। হোয়াট ইজ ফার্মাকোলজি? জেনারেল ফার্মাকোলজি প্রথমে আমাদের আসতে হবে হোয়াট ইজ ফার্মাকোলজি। সো তোমরা দেখছো যে ছবির ভিতরে ওষুধ কিছু আছে, ড্রাগ, মেডিসিন। আমি স্লাইডে নিয়ে এসেছি। নলেজ অফ ড্রাগ or medicine is pharmacology. Define pharmacology. Pharmacology can be defined as a study of substance that interact with living system through chemical processes, especially binding to regulatory molecule and activating or inhibiting normal body process. তাহলে বোঝা যাচ্ছে ফার্মাকোলজি স্টাডি একটা ধরনের that interact with living system through chemicals. লিভিং সিস্টেম থাকবে আর সাথে ড্রাগ আর মেডিসিন একটা সম্পর্ক থাকবে, বা লিভিং ইন্টারাকশন উইথ ড্রাগ বডি, যেটাকে আমরা বলি। সো ক্যান বি ডিফাইন্ড স্টাডি অফ সাবস্টেন্স দ্যাট ইন্টারাক্ট উইথ লিভিং সিস্টেম থ্রু কেমিক্যাল প্রসেসেস। কিছু প্রসেসের মাধ্যমে হবে, রেগুলেটরি মলিকুল। ফার্মাকোলজি অনেকগুলো ব্রাঞ্চ আছে। ডিভিশন অফ ফার্মাকোলজি: ফার্মাকোজেনোসি, ফার্মাসি, মেডিকেল ফার্মাকোলজি। আমাদের আলাপটা মেডিকেল ফার্মাকোলজি নিয়ে মেইনলি। ফার্মাসি সাবজেক্ট আলাদা, ফার্মাকোজেনোসি আরেকটা বিভাগে। আমরা যেহেতু ডক্টর হব, সো ড্রাগ আর পেশেন্ট নিয়েই আমাদের আলাপ। থেরাপিউটিক্স, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, আরও অনেক ভাগ আছে, অনেক জায়গায় অনেক বইতে ভাগ করে। তা মেইনলি আমরা মেডিকেল ফার্মাকোলজি, থেরাপিউটিক্স, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ফার্মাকোজেনোসি, আরেকটা আছে ফার্মাকোজেনেটিক্স। আমরা একটু যদি ধারণা যে ডিভিশন অফ ফার্মাকোলজির ভিতরে আরও আছে ফার্মাকোপিয়া। আসলে এটা একটা তোমার একটা বুক যেটা কন্টেইন করে, তোমরা সবাই জানো, ফর্মুলেশন, ডোজ, সেগুলা অথরিটি, গভর্নমেন্ট অথরিটি লাগে। এবং আমাদের কোনো ফার্মাকোপিয়া নাই, আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়া ব্যবহার করি। টক্সিকোলজি, পোসোলজি, ডোজের সম্বন্ধে যেসব আলাপ করা হয়, এটা ভাগ করা হয়েছে ফার্মাকোজেনেটিক্স। আমরা মেইনলি আমাদের আসলে পড়তে হবে ফার্মাকোকাইনেটিক্স আমাদের, আর ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, এই দুটো নিয়েই হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি আর মেডিকেল ফার্মাকোলজি। বাট একটু জানার জন্য যদি আমরা আলাদাভাবে ওর ভিতরেই সোর্স অফ আসে, ফার্মাকোজেনোসি মিনস মেডিসিন ফ্রম ন্যাচারাল সোর্স। ন্যাচারাল সোর্সের মাধ্যমে আমাদের অনেক ড্রাগ উৎপন্ন হয় সরাসরি। এটা আগের কাল থেকেই গাছগাছালি অনেক জায়গার থেকে, আয়ুর্বেদীয় যেটা বলে, এখনো কিছু কিছু ন্যাচারাল ভাবে তৈরি হয়। তার ভিতরে প্ল্যান্ট সোর্স আছে, অ্যানিমেল সোর্স আছে, মিনারেল সোর্স আছে। আবার আরেকটা হচ্ছে যেটা আমরা সেমিসিনথেটিক বা সিনথেটিক ল্যাবরেটরিতে যেগুলো হয়, যেমন ফার্মাসিউটিক্যালি অপশনিং, ধরো যে বিভিন্ন ল্যাব আছে আমাদের দেশে, সেটাকে বলে হচ্ছে তোমার সিনথেটিক, যেটা ল্যাবরেটরি থেকে যেটা আসে প্রস্তুত হয়ে। ফার্মাসি, ডিসপেনশন, তারপরে মার্কেটিং, ফার্মাসিতে আমাদের আসে। সোর্স আইডেন্টিফিকেশন, আইসোলেশন, স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগ। এই ফার্মাকোলজির সোর্স আইডেন্টিফিকেশন, আইসোলেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগ, কি কেমন মান আলাদা করা, আইডেন্টিফাই করা। সোর্স সম্বন্ধে একটু তো বলেই দিলাম। সোর্স প্ল্যান্ট আছে, অ্যানিমেল সোর্স, প্ল্যান্ট সোর্স, এগুলো ভাগও আছে অনেক, পরে আমরা আসবো। ফার্মাসির সম্বন্ধে একটু যদি ধারণাটা কি, ফার্মাসি ইজ এ প্রফেশন দ্যাট চার্জড উইথ এনশিওরিং দ্য সেফ ইউজ ফর মেডিকেশন, সেফ ইউজ, যেটা ল্যাবরেটরিতে তৈরি হয় যে প্রসেসে,
মেডিসিন আর ড্রাগের ভিতরে র ম্যাটেরিয়ালস থাকে, সেখানে তোমার এটা তো কোয়ালিটিফাই করে এটা ম্যানুফ্যাকচার করে বাজারে দেওয়া হয়, বাজারজাত যেটা করা হয়, ওই পর্যন্তই হচ্ছে ফার্মাসির বিভিন্ন ডিপার্টমেন্ট যে আছে, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল। Traditionally, pharmacy deals with manufacturing, preparation of dosage form, dispensing of drug on the order of physician. So pharmacy is a profession that are charged with ensuring the safe use of medication. Traditionally, pharmacy deals with manufacture করে, preparation dosage form, পুরো formulation করে, র ম্যাটেরিয়ালস তৈরি করে এরা, তারপরে dispensing of drug on the other order of physician. এটা হচ্ছে ফার্মাসি। মেডিকেল ফার্মাকোলজি, ড্রাগ বডি রিয়াকশন, ড্রাগ টু দ্য বডি, যেটা মেডিকেল ফার্মাকোলজিতে আমরা বলি। মেইন আমাদের যেটা ক্লিনিক্যাল ফার্মাকোলজি বলতে পারো, ফার্মাকোকাইনেটিক্স আর ডাইনামিক্স মিলে এটা হয়। আমরা এটা নিয়ে আজকে আলাপ করব। মেডিকেল ফার্মাকোলজি যেটা বা ক্লিনিক্যাল ফার্মাকোলজি ব্রডলি সাবডিভাইডেড ইনটু টু পার্টস, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স সম্বন্ধে আমরা জানবো, এই দুটো মিলেই আমাদের ক্লিনিক্যাল ফার্মাকোলজি, যেটা আমরা পড়াই ছাত্রদেরকে, যেটা আমাদের জানতে হবে এইটা। হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স? খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি which deals with absorption, parametric distribution, metabolism and excretion. In short, it deals with what body does to the drug. In short, body শরীরের উপর কি কি করে। মনে করো আমি যদি সহজ বাংলায় বলি, আমাদের মাথা ব্যথা হচ্ছে, আমি একটা 500 মিলিগ্রাম প্যারাসিটামল খেলাম, তারপর বডি এই ড্রাগের উপর কি কি জিনিস করবে, সেটাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। মানে একটা সুন্দরভাবে সহজ কথায় বোঝার জন্য। তারপর বডি ড্রাগের উপর যে কাজগুলো করবে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিয়েশন। প্রথমে ডিসোলিউশন হয়ে যায়, ইন্টারগ্রেশন হয়ে যায়, তারপরে অ্যাবজর্পশন হয়। জাস্ট এইভাবে মনে করো, একটা প্যারাসিটামল আমরা খেলাম, তারপর যা যা প্রসেস হবে। তারপর ফার্মাকোডাইনামিক্স, তারপরে যেগুলো আছে ফার্মাকোডাইনামিক্স, যখন ইফেক্টে যাবে। What body does to the drug is called, in short, ফার্মাকোকাইনেটিক্স। আর broadly বলতে, it deals with absorption, distribution, metabolism or biotransformation, যে নামেই বলো, or excretion. Pharmacodynamics, it is a branch of pharmacology which deals with mechanism of action, pharmacological effect and adverse effect of drug. So যখন ড্রাগটা বডির উপর প্রভাব পড়তে শুরু করবে, মানে drug does to the body, what drug does to the body, ফার্মাকোকাইনেটিক সম্পন্ন হওয়ার পর ফার্মাকোডাইনামিক্স মানে কিভাবে এটা কাজ করে, তারপরে কি কি ইফেক্ট করে। মনে করো ডাইজিবাম আমরা খাচ্ছি, ডাইজিবাম এটা সিডেটিভ ইফেক্ট। এটা বেনজোডাইজিপিন রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে নানা প্রসেসের মাধ্যমে এটা আমাদের সিরিয়েশন করে, অ্যান্টি ক্লামিং ইফেক্ট করে, দ্যাট ইজ ফার্মাকোলজি ইফেক্ট। আর অ্যাডভার্স ইফেক্ট, সব ড্রাগের নর্মালি সাইড ইফেক্ট আছে, থেরাপিউটিক ডোজে, ওভারডোজ হলে টক্সিক ডোজ বলে। যেমন প্রেসক্রাইব ফর্ম করি, যখন একটা পেশেন্ট তোমার কাছে আসলো, পেশেন্ট নানা সমস্যা নিয়ে, আমি সব কিছু হিস্ট্রি নিয়ে তারপর আমি প্রেসক্রাইব করলাম তার ট্রিটমেন্টের জন্য। ধরো এন্টারিক ফিভার হলো, জ্বর হলো, আমরা একটা করে বিভিন্ন তিনটা করে একটা করলাম। সো ইউজ অফ ড্রাগ ইন লিভিং বডি ফর ট্রিটমেন্ট পারপাস, দ্যাট ইজ থেরাপিউটিক্স, কল্ড থেরাপিউটিক্স। ইটস এক্সটেনশন অফ নলেজ gained from medical pharma to the rational use of the treatment of past disease. Rational use of drug এর জন্য যে রেশনালি আমরা ইউজ করি, এটাও আরেকটা চ্যাপ্টার, রেশনাল ইউজ অফ ড্রাগ, যেটা নিয়ে আরেকটা জায়গা। বাট থেরাপিউটিক পুরো সাবজেক্টটা যদি বলে, ফার্মাকোলজির সম্বন্ধে জানলে তোমরা থেরাপিউটিক্স। সো লিভিং বডিতে মানে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট পারপাস যে ড্রাগগুলো আমরা ইউজ করি, সেটা থেরাপিউটিক্স। ক্লিনিক্যাল ফার্মাকোলজি কিছু আছে তোমার,
It deals with the scientific study of drug in human body, effect of drug in healthy volunteers. এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল আমরা করি আজকাল। একটা ড্রাগ যেমন এই যে করোনা সম্বন্ধে আমরা কি কি করছি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি সায়েন্টিফিক স্টাডি করি। করোনা সম্বন্ধে যে অ্যান্টিভাইরাল ড্রাগ আসছে, আমরা একটা সুস্থ পেশেন্টকে দিই বা ক্লিনিক্যাল ট্রায়াল, সেক্ষেত্রে আবার কিছু মাধ্যমে আমরা একটা ডেভেলপমেন্ট বলে, ড্রাগ ডেভেলপমেন্ট ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা আছে। ক্লিনিক্যাল ট্রায়াল যেটা এই যে এখন যেটা করা হচ্ছে বিভিন্ন দেশে, অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে আমেরিকাতে, ফেজ 1, জাস্ট একটু জানিয়ে রাখার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল কি, হিউম্যানে যেভাবে ড্রাগটা ডেভেলপমেন্ট হয়। তোমরা করোনা ফেজ 1 স্মল নাম্বার অফ পেশেন্ট 25 থেকে 50, ফেজ 2 নাম্বার অফ পেশেন্ট 100-200, ফেজ 3 লার্জ পেশেন্ট মার্কেটিং। এটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল, একটু জানার জন্য জাস্ট। এটা খুব বেশি আমাদের এটা এমফিল বা এই লেভেলে লাগে, জাস্ট একটু জানা যেভাবে ড্রাগটাকে ট্রায়াল করে মার্কেটিং করা হয় মিলিয়ন অফ পেশেন্ট। যেভাবে তুমি করোনাটা খালি কথা ভাবো, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এরা যে করছে, এখন বাজারে অনেক জায়গায় যেমন নভেম্বরে চলে আসতে পারে, বাট এরা 5-7-8 মাস আগে থেকে কিন্তু একটা পেশেন্টকে তোমরা দেখেছো, শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জাস্ট তোমরা করোনাটা ভেবে যে এই ফেজটার মাধ্যমে এইভাবে ফেজ 1, 2, 3, 4 মিলিয়ন অফ পেশেন্ট যেভাবে করোনাটা আসছে, এটা এইভাবেই একটা ড্রাগ ডেভেলপমেন্ট হয়। যে কোনো ফার্মাকোপিয়া এটা আমাদের জানতে হবে জিনিসটা কি। হোয়াট ইজ ফার্মাকোপিয়া? এ বুক কন্টেনিং অ্যান অফিসিয়াল লিস্ট অফ ড্রাগ, অফিসিয়াল যে ড্রাগগুলো আমরা অফিসিয়াল ইউজ করি, টুগেদার উইথ আর্টিকেল অ্যান্ড দেয়ার প্রিপারেশন অ্যান্ড ইউজ। একটা আর্টিকেল, একটা নোট, কোথায় ব্যবহার করা হয়, প্রিপারেশন কি কি আছে, এখানে কি কি কন্টেইন আছে ড্রাগে, প্রিপারেশন, ইউজ। ইট ইজ পাবলিশড বাই অথরিটি অফ গভর্নমেন্ট আর মেডিকেল ফার্মাকোলজিক্যাল সোসাইটি। আমি তুমি যে একটা গ্রুপ মিলে আমরা ফার্মাকোলজিস্টে যদি একটা বই বের করে ফেলি সব ড্রাগের ইউজ, এটা পারমিট করে না, এটা ফার্মাকোপিয়া হবে না। ইট শুড বি পাবলিশড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট। বাট আমাদের বাংলাদেশে কোনো ফার্মাকোপিয়া নাই। আমাদের বিএনএফ আছে, ন্যাশনাল ফর্মুলারি আছে, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলেশনের থাকে বিএনএফ যেটা বলে, এটা সম্বন্ধে পরে বলবো। আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়া ইউজ করি। রিনাউন্ড কিছু ফার্মাকোপিয়ার নাম দেখো, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, জাপান ফার্মাকোপিয়া। এটা খুব রিনাউন্ড নাম করা। সো আমরা এখানে ব্রিটিশ ফার্মাকোপিয়াটা থেকে আমরা সব ফলো করি, সমস্ত কিছু আমাদের চলে। সো এই ফার্মাকোপিয়া সম্বন্ধে তোমাদের একটু ধারণা হলো। এটা অনেক সময় রিটেন আসতে পারে, অ্যাজ এ ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে ফার্মাকোপিয়া। আমি কিছু ছবিও কালেক্ট করেছি, এই যে ইউএস ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, এরকম জাস্ট তোমরা একটু দেখলা। ইউএসপি সিডি থাকে, এগুলো থাকে, স্লাইড আনা জাস্ট। ফর্মুলারি যেটা আমি তোমাদের বলেছিলাম, এ বুক কন্টেনিং দ্য লিস্ট অফ ড্রাগ হুইচ আর অ্যাপ্রুভ ফর প্রেসক্রিপশন, যেগুলো অ্যাপ্রুভের প্রেসক্রিপশন হয়। Formulary, it contains a wide spectrum of information on prescribing and pharmacology drug. একটা বই থাকে, তার ভিতরে সব দেওয়া থাকে। ন্যাশনাল ফর্মুলারি যেটা বলে ফর্মুলারি, এটা আমাদের আছে। ইট ইনক্লুডস ডোজ, একটা ড্রাগের কতটুক ডোজ হবে, ইন্ডিকেশন, কোথায় দিব, যে কোনো একটা ইস্যুর উপরে। ধরে নাও তোমরা এন্টারিক ফিভার, বা আমরা জ্বরই ধরে নেই, যে কোনো একটা জ্বরের ক্ষেত্রে অনেক ধরনের জ্বর আছে, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামলটার ডোজ কত হবে, এটার কোথায় দিতে পারবো, কোন ক্ষেত্রে দিতে পারবো না, কি সাইড ইফেক্ট হতে পারে, দাম কত, এবং যে ড্রাগগুলো বাজারে অ্যাভেলেবল। এটার একটা ফর্মুলারি বই বলে এটাকে। কারণ ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি আছে ইউকেতে, বাংলাদেশ ন্যাশনাল বিডিএনএফ এটা আমাদের আছে, প্রতি বছরই এটা আপডেট করে। মেডিকেল ইনফরমেশন ম্যানেজমেন্ট অফ সিস্টেম, মিমস, সেখান থেকেও বের করে। সো ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, আমাদের এই যে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি বিডিএনএফ, এই দেখো বিএনএফ বাংলাদেশ ন্যাশনাল 2007 সালে, এটা অনেক আগের একটি, এখন 15, 17, 18, 19 চলে যাচ্ছে, এইভাবে একটা ছবি, এইভাবে ডেস্ক রেফারেন্স। টক্সিকোলজি সম্বন্ধে তোমাদের বলে দিয়েছিলাম,
যে ব্রাঞ্চে ফার্মাকোলজির সোর্স অফ পয়জন ড্রাগ, দেয়ার প্রপার্টি, সাইন সিমটম অফ দেয়ার পয়জিং, টক্সিকোলজি একটা ব্রাঞ্চ করা হয়েছে। যদি ফরেন্সিকে টক্সিকোলজি পড়ানো হয়, সো এটাও একটা ফার্মাকোলজির একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, যে ব্রাঞ্চে ফার্মাকোলজি ইউজ করে পয়জন, পয়জনাস কিছু ড্রাগ আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর, অধিক ডোজে ক্ষতিকর, সেটা যে চ্যাপ্টারে আলাপ করে টক্সিকোলজি। ফরেন্সিকে তোমরা এই টার্মটা আরো পড়েছো। তাদের প্রপার্টি, সাইন সিমটম, ম্যানেজমেন্ট অফ পয়জনিং, ওপিসি পয়জনিং, যেমন ওপিসি যদি হয় অর্গানাইজ ফসফরাস কম্পাউন্ড, তাহলে ওখানে দেওয়া আছে ম্যানেজমেন্টটা, তোমরা জানো। এইটা যে শাখায়, যে বইতে ডিটেলস করে আছে টক্সিকোলজি। প্যারাসিটামল, অ্যাট্রিপিন, অরফিন, দেখো অ্যাট্রিপিন পয়জনিং, অরফিন পয়জনিং হতে পারে। প্যারাসিটামল ওভারডোজ হয়ে গেলে যে যে সমস্যা হয়। আরেকটি ইম্পর্টেন্ট তোমাদের জানতে হবে, আমার কাছে মনে হয় এটা খুব জানা দরকার, ফার্মাকোজেনেটিক্স। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স। আমি এটা জিজ্ঞেস করি ইনভ্যারিয়েবলি। ফার্মাকোলজি আমরা শুরু করি আসলে আজকাল সিস্টেম যেটা, তোমরা যে একটা কৌটা থাকে, বক্স থাকে, সেখান থেকে লটারি তোমরা বের করো। সেখানে আমরা এখন মূল একটা ছিলাম, এখানে ব্রাঞ্চ অফ, ওখানে একটা কেউ কেউ একটা করে পয়েন্ট থাকে, কোনো কোনো যারা তোমার অন্য মেডিকেল কলেজে চাও, আমাদের এখানে আসে একটা পুরো লিস্টই থাকে, যে চয়েস হলো এখানে সমস্ত জেনারেল ফার্মাকোলজি, সিএনএস একসাথে থাকে। তারপর তুমি জিজ্ঞেস করে আমরা সেই অনুযায়ী, সেই অনুযায়ী যে প্রশ্ন হবে, দুটো করে দেওয়া থাকে অনেকে, দুটো না পারলে আবার আরেকটা, সেটা 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 না। হ্যাঁ, এক একজনের অনেক কিছু যেতে পারে। সো জেনেটিক ভ্যারিয়েশনের কারণে কিছু ড্রাগ রেসপন্স করে। ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ জেনেটিক ভ্যারিয়েশন অফ ড্রাগ। আমাদের প্রত্যেকের শরীরে জেনেটিক ভ্যারিয়েশনের কারণে কিছু ডেফিসিয়েন্সি থাকতে পারে, জেনেটিক ফ্যাক্টর। যেমন অ্যাসিটাইল ট্রান্সফার এনজাইম যদি ডেফিসিয়েন্সি থাকে, কিছু ড্রাগ তার ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। যেমন আইসোনিয়াজিড, ইট ইজ এ অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, ভেরি ইম্পর্টেন্ট। ইফ আইসোনিয়াজিড গিভ অ্যান্ড ডেফিসিয়েন্সি ইজ অ্যাবাভ এনজাইম, যদি এই অ্যাসিটাইল ট্রান্সফারেন্স এনজাইমটা তুমি জানো না আমাদের বডিতে অ্যাবসেন্ট থাকে, সো সেই ক্ষেত্রে স্লো অ্যাসিলেটর, যেমন আমাদের দেশে স্লো অ্যাসিলেটর বেশি, ইউরোপিয়ান কান্ট্রিতে ফাস্ট অ্যাসিলেটর, তাড়াতাড়ি অ্যাসিটাইলেশন হয়, যেটা আমরা মেটাবলিজমে পড়ি। হ্যাঁ, আমি ভেতরে ফোন দিচ্ছি, এটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটু পরে পরে ফোন দিই। আচ্ছা, সো অ্যাসিটাইল ট্রান্সফারেন্স এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে আমাদের দেশে দেখা যাচ্ছে স্লো অ্যাসিলেটর, জন্মগতভাবে জেনেটিক্স ফ্যাক্টরের কারণে স্লো অ্যাসিলেটর আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। কিন্তু তোমরা আইসোনিয়াজিডের অ্যাডভার্স ইফেক্টে সবাই জানো পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, আর লিভার টক্সিক হয়। এটা তো সব ড্রাগই লিভার। তখন আমরা পাইরাজিনাম কি দেই, পাইরোডক্সিন দেই, ভিটামিন B6 দেই। আরেকটা এনজাইম গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সির কারণে এই প্যাশেন্ট অ্যাবাভ ডেফিসিয়েন্সি অ্যান্টিম্যালে যদি থাকে, এই গ্লুকোজ 6 ফসফেট, এই প্যাশেন্ট উইথ অ্যাবাভ এনজাইম ডেফিসিয়েন্সি, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ আমরা যেগুলো ইউজ করি, কুইনিন, হ্যাঁ, যেসব আমরা ইউজ করি, সিভিয়ার হেমোলাইসিস হতে পারে যদি এই ফসফেট। তখন আমাদের কি করতে হবে, ড্রাগটা বদলা দিতে হবে। বাইরের দেশে এটা ইউরোপিয়ান কান্ট্রিতে খুব বেশি হয়, গ্লুকোজ 6 ফসফেট এনজাইম। সো এটা ফার্মাকোজেনেটিক্সটা ছিল এই যে গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সির কারণে যে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, আমরা তো সেটা জানি না, হঠাৎ করে সিভিয়ার হেমোলাইসিস হওয়া শুরু করলো। আরেকটা এনজাইম আছে সিউডোকোলিস্টার এনজাইম, এই এনজাইম থাকলে সাক্সোমেথেনিয়াম আমাদের একটা ড্রাগ, কি ড্রাগ, মাসেল রিল্যাক্সেন নাকি, মাসেল রিল্যাক্সেন ড্রাগ। তাহলে প্রলং অ্যাপনিয়া হতে পারে, প্রলং অ্যাপনিয়া অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা তো জানি না, তখন তোমার আর্টিফিশিয়াল রেসপিরেশন লাগবে, অ্যান্টিডোট নাই। সো এই কয়েকটা এনজাইম তোমাদের ডেফিসিয়েন্ট এক্সাম্পল দিলাম, গ্লুকোজ 6 ফসফেট, সিউডোকোলিস্টার এনজাইম ডেফিসিয়েন্সির কারণে, তো জেনেটিক্যালি বডির উপর এফেক্ট করে। সো দিস
জেনেটিক্স বা দিস ভ্যারিয়েশন অফ রেসপন্স অফ স্টাডি যে ব্রাঞ্চে হয় সেটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। যে ফার্মাকোলজি যে ব্রাঞ্চে এই জেনেটিক ইফেক্ট নিয়ে আলাপ করা হয় সেটা ফার্মাকোলজি। তোমাদের জিজ্ঞেস করতে পারে এক্সাম্পলগুলা, তখন এই 2-3টা এক্সাম্পল দিলে হয়ে যাবে। ফসোলজি যেটা ফসোলজি বলে, ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ ডোজিং শিডিউল, অল ডোজ, লোডিং ডোজ আছে, ফার্স্ট ডোজ আছে, টেস্ট ডোজ আছে, জাস্ট এর সম্বন্ধে আলাপ করা হয়। এবার আমরা আসবো হোয়াট ইজ ড্রাগ। এখানে আর কোনো কথা নেই, এটা হু একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে, তোমরা সবাই জানো। These are chemical substances used or intended to be used to modify or explore the physiological condition or any pathological state of body for the benefit of recipient. হু সংজ্ঞা দিয়েছে, এখানে কোনো প্রশ্ন দাঁড়ি কমা কি করা যাবে না। কি কি বেনিফিট অফ রেসিপিয়েন্ট আছে আমি একটু তোমাদেরকে দেখাই দিই। প্রিভেনশন, ডায়াগনোসিস, কন্ট্রোল, দিস আর দ্য বেনিফিট পেশেন্টের জন্য। প্রিভেনশন করতে ডায়াগনোসিস, কন্ট্রোল, ট্রিটমেন্ট, এই চারটা মিল যেটা। যেমন প্রিভেনশনে ভ্যাকসিন, ভ্যারিয়াস ভ্যাকসিন ক্যান প্রিভেন্ট বিসিজি, ডিপিটি ভ্যাকসিন, এটা প্রিভেনশন করে ভ্যাকসিনেশনটা। ডায়াগনোসিস কিন্তু করে, যেমন বেরিয়াম মিল এক্সরে আমরা ডায়াগনোস করি পেপটিক আলসার ডিজিজে, এটা আমরা একটা ডাই এটা দেই, কিন্তু এক্সাম আমরা বেরিয়াম কোনো একটা মিল করবে স্টোমাকে, আমি এই ডাইটা দিয়ে দিই, এটা পরিষ্কার থাকে, দেখা যায় যখন আমরা এক্সরেটা করবো। নর্মালি তো এটা অস্পষ্ট থাকে, আমাদের পেটে খাবার থাকে, আদার্স ম্যাটার্স থাকে। কন্ট্রোল, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এটা কন্ট্রোল করে, নির্মূল করতে পারে না, এটা কিওর করতে পারে না, কন্ট্রোল। যেমন ডায়াবেটিস ড্রাগ, হাইপার টেনশনে আমরা অ্যান্টি হাইপারটেনশন দেই, ওরাল ডায়াবেটিক ড্রাগ দেই, এটা কন্ট্রোল করে। ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। কিওর, যদি তোমার এন্টারিক ফিভার হয় সালমোনেল টাইফি A2 স্পেসিফিক সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দিই। এন্টামোমা হিস্টোরিক কারণে যদি ডায়রিয়া হয় আমরা মেট্রোনিডল দিয়ে দিই। যখন ক্লিনিক্যাল যেটা হয় সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট এটাকে আমরা কিল করি। হেলিকোব্যাক্টেরিয়াল পাইলোরি, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি ইউজ করি, 99% ইরাডিকেশন হয়ে যায়, দ্যাট ইজ ট্রিটমেন্ট। সো চারটে জিনিস নিয়ে বেনিফিট অফ রেসিপিয়েন্ট, প্রিভেনশন, ডায়াগনোসিস, কন্ট্রোল, ট্রিটমেন্ট। আর এর এক্সাম্পলও জানতে যেতে পারে, যেগুলো তোমাদের আমি দেখালাম। তোমরা জানো আমি আমার হ্যাঁ, হোয়াট ইজ মেডিসিন। মেডিসিন ড্রাগের পার্থক্য তোমরা সবাই জানো, জাস্ট একটু দেখায় দেওয়া। দিস আর দ্য ড্রাগ ইন অ্যাসেপ্টিক ফর্মুলেশন ইন সুইটেবল ডোজেস ইউজড ফর ট্রিটমেন্ট। ড্রাগটা তোমার তো র মেটেরিয়াল থাকে, এখানে অনেক অক্সিলারি সাবস্টেন্স দেওয়া হয়, কিছু বাইন্ডিং থাকে, অক্সিলারি সাবস্টেন্স যেগুলো, সেগুলো দিয়ে সুইটেবল ফর ট্রিটমেন্ট। মানে যেটা তোমার বাজার থেকে আমরা যেটা পাই সেটা প্যাকেট বা ডোজ। সো অল মেডিসিন আর ড্রাগ, বাট অল ড্রাগ আর নট মেডিসিন। সকল রসুলই নবী, কিন্তু সকল নবী রসুল নহে। এটা আমরা যখন ইসলামী বই পড়তাম ছোটকালে, ধর্ম, এইভাবে আমরা মনে রাখতাম যে সকল রসুলই নবী, যে সকল নবী রসুল নহে। সো অল মেডিসিন আর ড্রাগ ডেফিনেটলি, বাট অল ড্রাগ আর নট মেডিসিন। কারণ যেগুলো প্রস্তুত না হয়, র মেটেরিয়ালস না, সেগুলো যখন মেডিসিন হিসেবে থাকে না, এটা পয়জন হয়ে যেতে পারে। সোর্স, যেটা আমরা পসোলজি, যেটাকে আমরা পুরো ফার্মাকোজেনোসি বলেছিলাম, যেটা আলাপ হয়। হোয়াট আর দ্য সোর্স অফ ড্রাগ? এই দেখো, প্লান্ট সোর্স, অ্যানিমেল সোর্স, মাইক্রোবিয়াল সোর্স, মিনারেল সোর্স, সেমি সিনথেটিক, সিনথেটিক। যেটা ফার্মাকোজেনোসিতে আমি বলেছিলাম তোমাদেরকে, যে বইতে এটা নিয়ে আলাপ হয় সেটা। প্লান্ট সোর্সের মাধ্যমে, অনেক উদ্ভিদের মাধ্যমে আমাদের আসতে পারে, যেমন কুইনিডিন, অ্যাট্রোপিনটা আসে অ্যাট্রোপিন ব্যালাডোনা একটা গাছ থেকে, এটা নামকরণ হয়েছে ব্যালাডোনা, এটা মনে মজারই আছে। মরফিন, মরফিয়াস, গড ড্রেন, হ্যাঁ, একটা ভদ্রলোক উইলিয়ামস, এক ভদ্রলোক হেনরিক গ্রিক, এক ফার্মা
ইফোরিয়া আমরা ইউজ করি অন্য কাজে, ভিসারাল সিভিয়ার পেইন নানা কারণে, বাট এটা কিন্তু একসময় অ্যাডিকশন হয়ে যায়। এই ড্রাগটা দিলে ফ্লোটিং সেন্স থাকে, ফ্লোটিং সেন্স আকাশে ভাসে, স্বপ্নের একটা জগতে চলে যায় মানুষ প্যাথির নিচে এক সময়। সো নামটা হয়েছে মরফিয়াস থেকে মরফিন, পারপাস সৌন্দর্যের কারণে। সো অ্যাট্রোপিন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অ্যাট্রোপিন ব্যালারোনা থেকে অ্যাট্রোপিন আসছে, এটার থেকে অ্যানিমেল সোর্স থেকে অনেক ড্রাগ আসে, মাইক্রোবিয়াল সোর্স মিনারেল সোর্স থেকে আসছে, সিনথেটিক মানে ল্যাবরেটরি থেকে যেগুলো হয় সিনথেটিক। অ্যানিমেল সোর্স থেকে অনেক ড্রাগ আসে, তোমার টিবির ড্রাগ আসে, সিরাম থেকে আসে, মিনারেল বডি থেকে যে ক্যালসিয়াম পটাশিয়াম সেখান থেকে আসে। প্ল্যান্টস হচ্ছে গ্লাইকোসাইড আছে, অ্যালকোলাইড আছে, এটা অতটা বেশি না, জাস্ট নাম, দেয়ার নাইট্রোজেন সাবস্টেন্স, অ্যালকেন নেচার, মরফিন, অ্যাট্রোপিন, অ্যালকোলাইডস এগুলো। আরেকটা ভাগ করা অ্যালকোলাইড, দেয়ার নাইট্রোজেন সাবস্টেন্স, অ্যালকালাইন ইন নেচার, সলভেবল ইন অর্গানিক সলভেন্ট অ্যান্ড ইনসলভেবল ইন ওয়াটার, দ্রব্যতা নাই পানিতে, মরফিন, অ্যাট্রোপিন। আর গ্লাইকোসাইডসটা আছে, দিস আর দ্য নন নাইট্রোজেনাস সাবস্টেন্স soluble in water when treated with the mineral acids break into sugar and non-sugar part, like cardiac glycosides, digoxin. এটা ফার্মাকোলজি তোমরা বায়োকেমিস্ট্রিতেও পড়েছো, গ্লাইকোসাইড, অ্যালকোলাইডস। অ্যানিমেল সোর্স কোথা থেকে আসে দেখো, these are the drugs that derive from animal tissue and organ, example human and protein to insulin. ATS ভ্যাকসিন কড ফিশ অয়েল থেকে আসছে, ভিটামিন কে আসছে লিভার থেকে, আমাদের যে কোনো প্রাণীর অ্যানিমেল সোর্সের লিভার থেকে আসে ভিটামিন কে, এ। তারপরে ভ্যাকসিন, এটিএস ভ্যাকসিন যেটা তৈরি করে ঘোড়ার সিরাম থেকে, ঘোড়া সেখান থেকে সিরামই করে হিউম্যান প্রোটিন প্লেসে অর্গান ইউজ করে। মাইক্রোবিয়াল সোর্সেস obtained from microbes, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, সেখান থেকেও অনেক কিছু আসতে পারে। হ্যাঁ, সোর্স পেনিসিলিনটা কোথা থেকে আসে, এটা পরে তো ডাইরেক্ট পেনিসিলিন ফাঙ্গাস থেকে আসে, বেনজেল পেনিসিলিন ন্যাচারাল যেটা ফাঙ্গাস থেকে আসে, ব্যাকটেরিয়া থেকে অনেক আসে। মিনারেল সোর্সের ভিতরে যেটা বলে আয়রন, আমাদের সাথে আয়রনের মাধ্যমে অনেক আসে, আয়োডিন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম থেকে আসে। অ্যান্টাসিডটা কোথা থেকে, অ্যান্টাসিড নাম শুনছো, আমরা গ্যাস্ট্রিক নিউট্রালাইজেশনের জন্য ইউজ করি। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম পাওয়া যায় বডি, আমরা দেই ক্যালসিয়াম যেটা আছে 500 মিলিগ্রাম সে পাওয়া যায়। আমরা যখন ওল্ডার এজ হয়ে যায়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, জয়েন্ট পেইনে কারণে ক্যালসিয়ামের অভাবে হাড়ে ব্যথা হয়, বয়স্ক 40-এর উপরে আমরা ক্যালসিয়াম রুটিনলি দেই, ক্যালসিয়াম ট্যাবলেটটা। আয়োডিন যাদের অভাব আছে আয়োডিন দেই, গোয়াইটার হয়। আয়রন দেই, আয়রন ক্যাপসুল, যে কোনো কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন হয় আয়রন দেই। ফেরাস পাওয়া যায়, ফেরাস সালফেট, প্লাস গ্লুকোনেট, এইগুলো জাস্ট। সেমি সিনথেটিক অ্যাম্পিসিলিন, এটার ইউজ নাই এখন অ্যাম্পিসিলিনের। সিনথেটিক হচ্ছে সব, প্যারাসিটামল, প্রোপানল, যে কোনো তোমারই করা যায়, সব অ্যান্টিবায়োটিক যেগুলো ল্যাবরেটরি থেকে যেগুলো তৈরি করা হয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে যেটা তৈরি করা হচ্ছে, অপসোনিন, এসকেফ, স্কয়ার, অনেক ইয়ে আছে, ইনসেপ্টা, রেনেটা। নেম অফ দ্য ড্রাগ, নন প্রোপ্রাইটারি নেম, জেনেরিক নেম যেটা, একটা হচ্ছে ব্র্যান্ড নেম প্রোপ্রাইটারি, যেটাকে একই হয়ে গেছে। নন জেনেরিক নেম হবে এটা, নন প্রোপ্রাইটারি, প্রোপ্রাইটারি, জেনেরিক, ব্র্যান্ড নেম বা নন জেনেরিক নেম। যেমন ডাইজিবাম, সিরিভিপ্রিল এই নামে পাওয়া যায়, বাট এটা ব্র্যান্ড নাম হিসেবে সেলিস হিসেবে পাওয়া যেতে পারে, ডিজোপ্যান হিসেবে পাওয়া যেতে পারে, রোমাজিমাম হিসেবে পাওয়া যেতে পারে। হ্যাঁ, যেটা টেনিল নামে পাওয়া যায়। কোম্পানি যে নামটা দেয়, এক এক কোম্পানি একটা নাম দেয়, সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। জোলিয়াম, সেডিল, ট্রেড ব্র্যান্ড নেম। আর নন প্রপার্টি মানে যেটা একটা জাস্ট অরিজিনাল যে নেমটা, ডাইজিবাম, এটা সারা এর অ্যাডভান্টেজটা কি, তোমার তো আমাদের এখানে যেমন ডাইজিব, সেডিল, স্কোয়ার কোম্পানি করছে, তুমি এখন যদি অন্য দেশে যাও, সেখানে যেহেতু তুমি এই ব্র্যান্ডে পাবে না, তখন এই ড্রাগটা যদি আমি বলি আমার ডাইজিবাম লাগবে, আই নিড ডাইজিবাম, তখন তারা বেস্ট ড্রাগ দিতে হবে। যে ডাইজিবাম কোন গ্রুপে,
এটা হিপনোটিক ড্রাগ, সিডেটিভ ড্রাগ। এটার অ্যাডভান্টেজ এইটা। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে সেটা হচ্ছে তুমি যদি শুধু নাম লিখে দাও ডায়াজিবাম, তাহলে পুর কোম্পানি, যেগুলো কোম্পানির অত মানসম্মত না, যাদের বায়োবিলিটি অত ভালো না, তারা সেই ড্রাগগুলা বাজারে বিক্রি করে দিতে পারে। এই জন্য ব্র্যান্ডের নেম সুবিধা আছে, যেমন জোলিয়াম, সেডিল, এগুলো স্কোয়ার বিগ বিগ কোম্পানি, যে কোম্পানির রিনাউন্ড কোম্পানি তাদেরই। আমি যদি শুধু ডায়াজিবাম লিখে দিই, সেডিল বাজে কোম্পানি দিয়ে দিবে। অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, দেখা গেল অনেক খারাপ একটা কোম্পানি, সেখানে বায়োবিলিটির ড্রাগটা ঠিক নাই, কিন্তু এটা তোমার সারা ওয়ার্ল্ডে আবার যে তোমাকে এটা জানবে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আছে। নেম অফ দ্য ড্রাগ কোড নেমে করা যাচ্ছে, কেমিক্যাল নেমেও থাকে, কোড নেমেও কিন্তু থাকে অনেক সময়। ইট ইজ দ্য ফার্স্ট নেম দ্যাট ইজ ড্রাগ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার, যেটা কোড নেম দিয়ে কেমিক্যাল স্ট্রাকচারেও নাম হয়। কোড নেমও থাকে, কেমিক্যাল নেমে থাকে, জেনেরিক নামে, নন জেনেরিক নেমে পাওয়া যায়। এটাই মোটামুটি তোমাদের আজকের ফার্মাকোকাইনেটিক্সের একটা ধারণা, একটু ধারণা আজকে আমরা তোমাকে দিলাম। এই ফার্স্ট পার্ট 1 যদি তোমরা বলো। থ্যাংক ইউ। আর এটা কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ফার্মাকোপিয়া আর ড্রাগ কম্পেন্ডিয়া এই দুটো কি স্যার একই জিনিস? ফার্মাকোপিয়া আর কি বললা? ড্রাগ কম্পেন্ডিয়া। ড্রাগ কম্পেন্ডিয়া? জি স্যার। যদি তোমার দুটো গভর্নমেন্ট অর্গানাইজ থেকে এটা হয়, সেটার একই জিনিস হবে, বাট ফর্মুলারি কিন্তু আলাদা। একটাই ফার্মাকোপিয়া মিনস it is a official book lift, a preparation dose থাকবে, but it is authorized by a government. সো এটা যদি তার সাথে থাকে, তুমি যেটা বলছেন ঠিক বুঝছি না, তাহলে এটা ফার্মাকোপিয়া। সাধারণত পার্থক্যটা হয় ফার্মাকোপিয়া আর ফর্মুলারির ভিতরে। ফর্মুলারির ভিতরে তোমার স্পেসিফিক ডোজ ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, আর ওখানে প্রিপারেশন আর ডোজটা থাকে। এটাই ফার্মাকোপিয়া, এটাই ব্রিটিশ ফার্মাকোপিয়া, আর আমরা ফলো করি এটা। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে কিন্তু শর্টলি পড়ালাম, আবার যদি সেকেন্ড পার্ট আগামী মাসে পড়াই, তখন আমি ফার্মাকোকাইনেটিক্স একদিনে যদি আমার সুযোগ দেয় মেডিকো, আবার আমি সময় পাই, আমি ধীরে ধীরে পড়ানোর পক্ষে। তোমরা বেসিকটা জানো, জেনারেল ফার্মাকোলজিটা দিয়েই নিয়ন্ত্রণ করে সমস্ত ফার্মাকোলজি। ফার্মাকোলজিটাকে কঠিন সাবজেক্ট বলে, খুব কঠিন, মুখস্থ থাকে না স্যার। আমি নিজেও ভয় পেতাম এই সাবজেক্টটাকে, বাট যার কনসেপশন ক্লিয়ার, এবং এটা খুবই দরকার ট্রিটমেন্টের। এই যে যার যত নলেজ থাকবে ফার্মাকোলজিতে, সে তত বড় ক্লিনিশিয়ান হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই প্রত্যেকটা রুলসে। সো অ্যাবজর্ব, এর পরের এটা ফার্মাকোকাইনেটিক্সটার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, যে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি কদিন আছে, এরপরে ফার্মাকোডাইনামিক্স পড়াতে পারবো। সো আস্তে আস্তে আমি চাই আবার 15 দিন পর যখন দেখা হয় ফার্মাকোলজি, এটা এই যে জেনারেল ফার্মাকোলজিতে যে যত জ্ঞান নিতে পারবে, পরবর্তীতে তার তত সুবিধা হবে। আমি দেখেছি পরীক্ষার আগে তোমাদের প্রতিবার উপদেশ, তোমরা কোন ব্যাচ, মানে তোমাদের পরীক্ষা কবে? হ্যালো 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 স্যার, আমরা সেশন 2016-17। মানে তোমাদের পরীক্ষাটা কবে হবে হওয়ার কথা? স্যার, ডিসেম্বরের 3rd উইকে মানে হওয়ার কথা চলতেছে। ওহো, তাহলে তোমার তো 75, মানে আমাদের ডিএমসি কে 75 এর। আমি সেটা বলছি, ওর যাই হোক সব মিলাই ডিসেম্বরে যদি দাও, তাহলে তো তোমাদের একেবারে সন্নিকটে। হ্যাঁ, আজকে আমি দেখলাম ডিসেম্বরের ভিতরে নিকটস্থ নিয়ে নেবে। তোমাদের এখানে অনেকেই আছো, ওল্ড কারিকুলাম, নিউ কারিকুলাম, আর রেগুলার একটা ব্যাচও দিচ্ছে, যেটা সেকেন্ড প্রফিট নিউ, যেটা আমরা শেষ করতে পারি
মানে লাস্ট অ্যাসেসমেন্ট একটু বাকি ছিল, অনেক জায়গায় ভাইবা হয়েছে, আমাদের ভাইবাটা দিতে পারে, রিটেনটা হয়নি। সো ফার্মাকোলজি বেসিক জেনারেল ফার্মাকোলজি সম্বন্ধে যার যত গেইন করতে পারবে, সব পরীক্ষা যাদের সামনে ভাইবা আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি নিজেও ভাইভায় খুব নার্ভাস ছিলাম। আমি এই কথাগুলোর জন্য আজকে তোমাদের কাছে একটু পড়ালাম, বাট এটা অ্যাড্রেনালিন রাশ থেকে এটা আসে। তোমরা তো অনেকগুলো প্রপ দিয়ে এসেছো, ভাইবা বোর্ডের বাইরে একটা ভয়াবহ, তোমার 50% ভুলে যাও, এটা আমরা টিচার হিসেবে জানি। কিন্তু আমি অনেক দেখেছি খুব ভয়াবহ, খুব তুখোর ছাত্রছাত্রী এখানে এসে প্রথম থেকেই করে, বাট যে পড়ে, যার কনসেপশন, সে কিন্তু বেরিয়ে আসে। 5-10% এক্সেপশনাল, এটা উদাহরণ না, বাট ম্যাক্সিমাম ছাত্র আইটেমে যাদের 9-10, তারা আমি দেখেছি 10 বছর পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা সুবাদে এরা নার্ভাস হয়ে পড়ে, আবার অনেকে গুলিয়ে ফেলে। এখন তো সাবজেক্ট কমে গেছে, আগে তো 5টা সাবজেক্ট ছিল, যখন 3টে প্রপ ছিল। এটাকে বলে অ্যাড্রেনালিন রাশ। অ্যাড্রেনালিন একসাথে, এটা কিন্তু দোষটা কেমিক্যাল একটা সাবস্টেন্স, নিউরোট্রান্সমিটার। সো এখানে কারা ভালো করে, সর্বোচ্চ জায়গায় এসে, যেখানে তোমার ইন্টারনাল থাকবে, পাশে একদিন এক্সটার্নাল থাকবে। সো এই যে বেসিক যাদের জেনারেল ফার্মাকোলজির নলেজগুলো যাদের বেস্ট থাকে, যারা যত বেশি করতে পারে, তখন সে খুব ভালো করে। শুধু মুখস্থ করে গেলে ওইভাবে কিন্তু এখন প্রশ্ন তোমার হবে না। যারা তোমার ওরিয়েন্টে আসো ভাইবার সামনে, যে তোমার আসলো, বলো ডিগক্সিন কি, ডিগক্সিনের মেকানিজম অ্যাকশন কি, বলো অ্যাট্রোপিন কোথায়। হ্যাঁ, এটা আমরা যখন বলি, যখন একটা ছেলে বারবার পড়ি, সেটা আরেকটা কথা। অ্যামাইনো গ্লাইকোসিসের নাম বলো একটা, এটাও পারে না। আমি এমন দেখছি অ্যামাইনো গ্লাইকোসিস একটা বলতে পারে, বাস সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। সো তোমাকে যখন তোমাকে এই জিনিসটা সেন্টারে থাকবে, যে আসলে এটা এই যার যত থাকে, আর তোমরা তো ফার্মাকোলজিস্ট হচ্ছ না আমার মতো, যে প্রত্যেকটা জিনিস রাখছো, তো ওই মুহূর্তে 30 মিনিটের ব্যাপার, 15-30 মিনিট। সো জেনারেল ফার্মাকোলজি যার আমি দেখেছি, প্রতিটা জিনিসের সাথে ওই ড্রাগ সিস্টেমিক ড্রাগের যে কাজ, সেখানে এটার যে যত বেশি ভালো নলেজ করতে পেরেছে, বেসিক যার ভালো আছে, সে ভালো করেছে। খুবই লিবারাল পরীক্ষা হয়। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই পেন, এত অ্যাডভার্স ইফেক্ট কিভাবে মনে রাখবো? নো, অ্যাডভার্স ইফেক্টের আগেই তোমার বুঝে যেতে হবে যে এই করে, এটা এই করে, এটা যেমন আইসোনিয়াজিন, এটা লিভারে করে। তোমরা এই জিনিসটা জেনে গেলে আজকে, অবশ্যই তোমাদেরকে অ্যান্টিবায়োটিকে অ্যান্টিটিউবারকুলার ড্রাগগুলো জিজ্ঞেস করা হবে। তোমরা অবাক হবে, 70-80% 4টা ড্রাগের নাম বলতে প্রথমে সমস্যা হয়, অ্যাডভার্স ইফেক্ট বলতে কষ্ট পায়, এগুলো বিশ্বাস হয় না। আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি পরীক্ষার ব্যাপার, যারা কাছে পরীক্ষা আছো, এটাই বাস্তবতা, বাট আমরা একটু মেনে নেই। আমরা মনে করি স্যাররা ফেল করা যায়। আমাদের সময় একটু অন্যরকম ছিল। আমাদের সময় ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। আমাদের সময় জাস্ট ডিগক্সিনের মেকানিজম বলো, আমরা বলতাম না বুঝে, বাট এখন কিন্তু সেই সুযোগ নাই। কারণ যেটা ক্লিনিক্যাল ইউজ করা হয়, সেইভাবেই প্রশ্নটা করা হয়, জাস্ট যেভাবে। এটা কোথায় লাগবে এখন, এখন তুমি বলতে পারবে না হার্ট ফেইলিয়ারে আমি ডিগক্সিন দিব। আমরা জানতে চাবো চয়েস অফ ড্রাগ, যেটা ফিজিশিয়ানরা দেয়। সো চয়েস অফ ড্রাগ হচ্ছিল এস ইনহিবিটর 1 নাম্বার। হোয়াট ইজ এস ইনহিবিটর? তখন র্যামিপিল, হ্যাঁ, অ্যানজিওটেনসিন কনভেন্ট, এই যে এইগুলো। আগে কিন্তু ডিগক্সিন বলো, মুখস্থলে বলে যেতাম, এখন না। পারফেক্ট ইউজ, চয়েস অফ ড্রাগ। তোমাকে ক্লিনিক্যাল একবার প্রশ্নগুলো তোমরা যদি এখানে দেখো, দেখবে 3 লাইনের প্রশ্নের উত্তর আছে, 3 লাইনে 3.5 করে, এক 4টা বিষয়, 3.5 17.5 মার্ক, 74 জন দেখি আমরা, যে ABCD 3 পৃষ্ঠা লেখেও অনেকে পেয়ে যায়, 12, 13, 14 পেয়ে যায়। স্পেসিফিক, এটা প্রশ্নগুলো তাই হয়। 3 লাইনের প্রশ্ন আছে। আগে আমাদের সময় খুব বড় করে লিখতে হতো, কারণ এখন তোমাদেরকে এটা দেওয়া হচ্ছে জাস্ট তুমি ক্লিনিশিয়ান হিসাবে ওয়ার্ক করছো জানার জন্য।
সো এখন তোমাদের ক্লিনিশিয়ান ওরিয়েন্টেড একটা ড্রাগ কি কাজ করে, অ্যাডভার্স ইফেক্ট করে, কোথায় ইন্ডিকেশন, কান্ট্রি ইন্ডিকেশন, এগুলো জানতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, বা কথা থাকলে আমি আজকে শুরু করলাম। বুঝতে সমস্যা হয় এখানে আসলে বোঝার কিছু নাই খুব বেশি, কারণ সব সংজ্ঞাগুলা ম্যাক্সিমাম পড়ানো হয়েছে। জাস্ট আমরা ব্রাঞ্চটাকে এটা বোঝাতে চেয়েছি, দুটো জিনিস ফার্মাকোলজিতে লাগবে, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স। এটা দিয়েই আমাদের ফার্মাকোলজি পার পেতে হবে, আমরা এটাই পড়ি। আর কিছু ব্রাঞ্চ আছে, ফার্মাসি আছে, বিভিন্ন কিছু আছে, ফার্মাকোজেনেটিক্স আছে, দ্যাটস ইট। তো ফার্মাকোকাইনেটিক্সটা কি আমি আবার একটু রিপিট করি। ফার্মাকোকাইনেটিক্স is a branch of pharmacology which deals with absorption, distribution, biotransformation, and elimination. In shortly, what body does to the drug. It is called pharmacokinetics. And pharmacodynamics means when the branch which deals with the mechanism of action of drug, adverse effect of drug, adverse reaction of drug. It is called pharmacodynamics. So in shortly, what drug do to the body? প্যারাসিটামল খাওয়ার পরে বডির ভিতরে কাজ হয়, তারপর কি আমার মাথা ব্যথা কমে, কোথায় যে কাজ করে আমাদের যে সেন্টার, এখানে যে হাইপোথ্যালামাসের যে এইটা আছে, সেন্টারটা আছে পেইন সেন্টার হাইপোথ্যালামাসের পাশে, সেখানে যে এটা থ্রেশহোল্ড লেভেল বাড়িয়ে দিয়ে এই রকম মেকানিজম অ্যাকশন আমাদের হেডেক রিলিফ করে। জ্বর কিভাবে রিলিজ করে সেটাও তোমরা জানো, থার্মোরেগুলেটরি সেন্টার হাইপোথ্যালামাসে আছে, তোমরা নিশ্চয়ই আমি খুব সহজভাবে বলে দিচ্ছি। সেটা যে থার্মোরেগুলেটরি সেন্টারটাকে সেট আপ করে ঠিক করে এটা সোয়েটিং এর মাধ্যমে বের করে দিচ্ছে, এই তো প্যারাসিটামল অ্যাকশন। সো এটা মেকানিজম অ্যাকশন। অ্যাডভার্স কি হবে, নয় হবে বেশি ডোজ কি লিভার পয়জনিং হতে পারে, ওভারডোজে লিভার ফেল হতে পারে, এটা পয়জন যেটা তোমাকে টক্সিকোলজি পড়লাম। এই বলো তোমরা যদি আর বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো বলো বলো। স্যার বলছি ইউজ অফ ড্রাগ, এটার তো স্যার আমরা 4টা পয়েন্ট পড়লাম। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো স্যার এটার সঙ্গে কি আমরা অল্টারেশন অফ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম এটা কি ইনক্লুড করতে পারি? না না না, হুর একটা ডেফিনেশন, এটা 4টা বেনিফিট অফ রেসিপিয়েন্ট যেটা বলছি। হ্যাঁ, অল্টারেশন তো আরেকটা জিনিস, কয়েকটা আমরা বেনিফিট অফ রেসিপিয়েন্ট মানে প্যাশেন্টরা কি বেনিফিট অফ রেসিপিয়েন্ট পাচ্ছে, 4টা জিনিস করছি আমরা। এই 4টার বাইরে তো হ্যাঁ অবশ্যই এগুলো আছে, ওটা আরেকটা জায়গায় আসবে আলাদা ড্রাগের ক্ষেত্রে তুমি বলছো। 4টা হচ্ছে বেস্ট পয়েন্ট, বেসিক পয়েন্ট, যেটা আমাদের প্রথমে ডায়াগনোস বলতে পারো যে বেরিয়ান মিল ইনেমা দিয়ে আমরা, এটা একটা ড্রাগ, ডায়াগনোস পারপাস ইউজ হয়। তো ড্রাগটা ডায়াগনোস পারপাসে ইউজ হয় এরকম যে এটা দিলে ডাই বলে, এটা দিলে তোমার এটা স্পষ্ট হয়ে যায়। সো আমাদের স্টোমাক ক্যান্সার, পিউরি পেপসিকালচার ডিজিজ, গো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সেই ক্ষেত্রেও তোমার আমরা এটা দেখতে পারি ভালো করে। তারপরে আসবে তোমার কন্ট্রোল, কন্ট্রোল যে ড্রাগ এগুলো যেমন আমাদের হাইপার টেনশন, এগুলো কখনো নির্মূল করা যাবে না। আমরা যদি প্রেশার তো সবারই আছে, বেড়ে গেলে এটাকে কমাতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, বেশি কমতে হাইপোগ্লাইসেমিক শক হয়ে যাবে। আর কিছু আছে প্রিভেনশন, ভ্যাকসিনেশন, যেমন আমরা ইপিআই শিডিউল করছি, আজকে যে ভ্যাকসিনের জন্য যে এত আলাপ করছি আমরা আজকে করোনা নিয়ে, ওইটা নিয়েই তো ভ্যাকসিনেশন। তাহলে আমরা কয় বছরই করতে পারবো, ছোটকালে আমাদের এটা হচ্ছে প্রিভেনশন। তো এখানে ড্রাগ কিন্তু সেটা ইঞ্জেকশন ফর্মে আসছে বা কিসে আসে। আর একটা ডায়াগনোসিস, যেটা আমরা ডায়াগনোস করে ফেলতে পারি টেস্টের মাধ্যমে, ডায়াগনোসিস স্পেসিফিক ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, প্যারাসাইটোলজির মাধ্যমে হচ্ছে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট জাস্ট গিভ হিম এ কিল দ্য ড্রাগ। এন্টামোভিক্সের কারণে তোমার অ্যামোবিয়াসিস হচ্ছে, সো ইউ গিভ মেট্রোনিডাজল। কালা জ্বর স্টিপের গ্লুকোনেট দিলে এটা হয়ে যাচ্ছে। স্পেসিফিক যেগুলো টিবি হচ্ছে, তারপরে আরও সেইগুলো তোমার মাইক্রোপ্লাজমা টিউবারকুলোসিস জানবো, এই জন্য আমরা আইসোনিয়ার দিচ্ছি। তারপরে তোমার কি কি ড্রাগ দেয়, রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, হ্যাঁ ইথামবিউটাল,
পাইরাজিনামাইড, 4টে ড্রাগের কম্বিনেশন রেজিমেন্ট ইউজ করি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলির জন্য। এই যে 4টা হচ্ছিল বেসিক একটা টার্ম ফর দ্য বেনিফিট, এবং এটা কিন্তু হুর সংজ্ঞা, এখানে চেঞ্জ করা যাবে না। কখনো তোমরা হুর কিছু সংজ্ঞা থাকে সেখানে কমা দাঁড়ি চেঞ্জ করা যাবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর 5 মিনিট সময় আছে, বলো প্রশ্ন থাকলে। আমি প্রশ্ন শুনতে আজকে এখানে জাস্ট বেসিকের খুব আলাপ, পরে যদি আমি আবার অ্যাবজর্পশন, আমাকে ওরা মেডিকোর ছেলেটা যে আছে সামিহা যে, আর এই ছেলেটা যোগাযোগ করছে, আমার খুব ভালো লাগছে আজকে। অনেকদিন ধরে তারা বলছিল, বাট আমার এমফিলের ক্লাসও নিতে হয়, নানাই হয়। তা আমার থাকবে, আমার কথা ফার্মাকোলজিটাকে সহজভাবে বুঝতে হবে। আমার এইম এন্ড অবজেক্ট প্রত্যেকটা জিনিসের, যেমন বায়োট্রান্সফারের এইম এন্ড অবজেক্ট কি, ড্রাগটাকে সোজা বাংলায় বলতে গেলে এমন পজিশনে করে দাও যেন এক্সক্রিশন অফ দ্য বডি, এই তো বায়োট্রান্সফারেশন না? বায়োট্রান্সফারেশনটা কি? আমরা এমনভাবে এটাকে করবো, ড্রাগটাকে যে প্রসেসের মাধ্যমে ড্রাগটা এক্সক্রিশন হয়ে যাবে। মেটাবলিজম তো এটাই। তাহলে সহজভাবে যতটা ফার্মাকোলজি নিয়ে আসা যায় তোমাদের কাছে, এটি আমার মেইন এইম এন্ড অবজেক্ট। বলো তোমাদের কোনো থাকলে। এরপরে তোমাদের মনে করো ফার্মাকোকাইনেটিক্স থেকে আমাকে যেটা দেওয়া হবে, অ্যাবজর্পশন বা ডিস্ট্রিবিউশন, যে কোনো একটা, ফার্মাকোডাইনামিক্সের ড্রাগ রিসেপ্টর মেকানিজম, তবে সিস্টেমিক তো ফার্মাকোলজি আছেই, তখন ওইভাবে পড়ায় দেওয়া যাবে। প্রশ্ন থাকলে বলো। বুঝতে হবে, জানতে হবে, প্রশ্ন করতে হবে। আজকে পুরোপুরি বেসিক, প্রশ্ন করবে। রাজীব? জি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, মোটামুটি কি আর কি কারো? আমি কিন্তু নেক্সট ক্লাসটা কবে, মানে তুমি ওদেরকে পরে কি তোমরা কিভাবে ক্লাস নিচ্ছ, আর কি কে পড়াচ্ছে বলো তো? স্যার নেক্সট ক্লাসটা স্যার আপনার সাথে যোগাযোগ করে আপনি, না ঠিক আছে, চ্যাপ্টারটা হ্যাঁ হ্যাঁ 15 দিন পরে বা 20 দিন পরে যখনই 15 ডেজ করো, আমার কোনো সমস্যা নেই। আমাকে 2 দিন আগে জানিয়ে দেবার আমার চ্যাপ্টারটা। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। হ্যাঁ, আর ওদেরকে, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। রাজীব, তোমাকে থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আপনাকে অসংখ্য থ্যাঙ্কস স্যার, আপনাকে পেয়ে আমরা অনেক খুশি। আচ্ছা আচ্ছা, চাইবো স্যার আপনি নেক্সটে আমাদের আরো বেশ কিছু। অবশ্যই আই এম রেডি। আমি এটা বলা মাত্রই, আমি জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা সময় পেলেই হয়। আর আগে জানালে আমি একটু ভালো করে, আমার সবই পড়াই আছে, আমি প্লেজার ফিল করছি। আমি এখানে অংশগ্রহণ করতে পারছি প্রায় 100 অনেক ছাত্র, এবং আমার মূল এইমটা থাকবে সবসময়, আমি চেষ্টা করছি লেকচার নেওয়ার সময় আমি এটাকে সহজভাবে করা। ফার্মাকোলজি অনেক কঠিনভাবে করা যায়, সহজভাবে আমার স্লাইডগুলো করা সহজভাবে, মানে যত সহজে ফার্মাকোলজিটাকে আয়ত্তে আনা যায়, এটাকে ইজি করা যায়, এটা আমার আয়ত্ত। থ্যাংক ইউ। জি স্যার।